গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী সৌরভ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প অচলেশের ঘরকন্যা। উঠোনের পূব দিকের কোণে ঝাঁকড়া বাতাবি লেবুর গাছ থেকে পাখিটা একটানা ডাকছে, ট্র ট্র পিক পিক। সেই চেনা ডাক। আলো ফুটে গেছে। অচলেশ চোখ মেলল। শোয়ার ঘরের অলিভ রঙের দেওয়াল এই উষার আভাটি পেয়ে বড় মোলায়েম হয়ে ওঠে। পূব দিক থেকে একেবারে প্রথম আলোটাই এসে পড়ে পশ্চিমের দেওয়ালে। ওই দেওয়ালেই মিউজিক্যাল ঘড়িটা টাঙানো। অন্ধকারে বোবা থাকে ওটা। আলো বেড়ে গেলেই বাজনা সক্রিয় হয়। 6টা থেকে টংটঙিয়ে ওঠা শুরু। অচলেশের ঘুম অবশ্য ঘড়ির বাজনায় ভাঙে না, তার অনেক আগেই পাখির ডাক কানে চলে আসে। 5:10-15 মধ্যে সে উঠে পড়ে বরাবর। এটা তার প্রাতঃভ্রমণের সময়। অন্তত আধ ঘন্টা হালকা জগিং না করে এলে সারাটা দিন কেমন যেন জং ছাড়ে না, অস্বস্তি হয়। কিন্তু গত কয়েকদিন কেন কে জানে পাখিটা ডাকেনি। ঘুম ভাঙার সময়টা তাই এলোমেলো হয়ে যাচ্ছিল অচলেশের। একদিন দেরি হয়ে যায় তো পরের দিন টেনশনে অন্ধকার থাকতেই ধর্মড়িয়ে ওঠে। একদম সেই 6টার সময় ঘড়ির বাজনায় জাগলো, এমনও হলো। এরকম চলতে থাকলে অ্যালার্ম দিয়ে শোবে, এমন ভাবছিল কালকেই। যাক, আজ পাখি ফিরে এসেছে, শান্তি। যেন কত যুগ পরে ফের শুনছে পাখিটার ট্র ট্র ডাক। এমন একটা তৃপ্তি হচ্ছে অচলেশের মনের মধ্যে। খুব আয়েশ করে দুটো আড়মোড়া ভাঙল শুয়ে শুয়েই। হাত পা ছড়াতে গিয়ে টের পেল পাশের জায়গাটা ফাঁকা। শ্রীলা উঠে গেছে আগেই। শ্রীলা অবশ্য বরাবরে আগে ওঠে। তার একটু ঠাকুর বাতিক। একদম ভোর ভোর স্নান সেরে ফুল তোলা চাই, দূর্বা বাছা চাই, তারপর পুজো। তবে অতিরিক্ত দেরি করে না। অচলেশ জগিংয়ে বেরিয়ে পড়ার আগে বেডটি রেডি করে সে নিয়ে আসে একদম ঠিকঠাক। কিন্তু কাল যে অচলেশ অত করে বারণ করল সকালে উঠতে হবে না এখন। দেখেছ, কথা শুনবে না। হুড়ুম দুরুম করে উঠতে যাচ্ছিল অচলেশ। ধমকাবে একটু। তার আগে ট্রেতে চায়ের কাপ বসিয়ে ঘরে ঢুকে পড়ল শ্রীলা। অচলেশ চাউনি আর গলা দুটোকেই একটু কড়া করার চেষ্টা করল। পারে না, কোনোদিনও তার ধাতে নেই। তবু, ব্যাপারটা কি তোমার? কি আবার ব্যাপার? একটু অবাক চোখে তাকিয়েই মৃদু হেসে ফেলে শ্রীলা। ওফ, ধুত, আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। স্নান করে পুজো সেরে পরিপাটি হয়ে যখন আসে শ্রীলা, বড় লক্ষ্মীমন্ত দেখায়। ভিজে চুল পিঠ ছাপিয়েছে, সিঁদুর ছোঁয়াতে গিয়ে একটুখানি গুঁড়ো পড়েছে ফর্সা নাকের আগায়। কানের দুলে ভোরের আলো চিকচিক করছে। অচলেশ চুপ করে চেয়ে থাকে কিছুক্ষণ। বউ নয়, শ্রীলার মধ্যে মা মা ভাবটাই বেশি। আজ বলে নয়, সেই গোড়া থেকেই। ছোট কাকিমার ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছিল অচলেশ। সেখানে প্রথম দেখা। গেটে দাঁড়িয়ে লাজুক মুখে গোলাপ দিচ্ছিল। এত স্পষ্ট হয়ে আছে ছবিটি, মনে হয় যেন গত পরশুর কথা। সেই প্রথম সন্ধেটিতেই বুকের মধ্যে ছলাৎ শব্দ উঠেছিল। শ্রীলা তেমন চোখে নাকে সুন্দরী নয়, শার্প নয়, একটু গোলগাল ভীতু ভীতু টাইপ। কিন্তু অচলেশ তার সরোবরের মতো গভীর শান্ত চোখ দুটির ঘোরে পড়ে গিয়েছিল। কি যে মায়া! ক্লাস 7 যে মাকে হারিয়েছে অচলেশ, যেন 28 বছরে তাকে ফেরত পেল। এত স্নেহ, এত সেবা, এত মাধুরী দিয়ে তাকে ঘিরে রেখেছে শ্রীলা। এই 2টি বছর। কিন্তু না, আজ একটু করকে দেওয়াই চাই। কালে সকালে রিপোর্ট এসেছে। বিকেলে ডাক্তার বলেছেন এই ফার্স্ট স্টেজটায় খুব সাবধান।
একটু বেকায়দায় ধাক্কা ঝাঁকুনি বা আছাড় হলে সর্বনাশ। রাতে শোয়ার সময় তাই পই পই করে নিষেধ করেছিল অচলেশ, একদম একা একা উঠবে না, উঠতে হলে ডাকবে আমাকে, দরকার হলে কাল থেকে আমি তুলে আনবো ফুল। উঠোনে নামার সিঁড়ি ভোরবেলা বৃষ্টি টিষ্টিতে পিছল থাকতে পারে। দেখো, কিচ্ছুটি শোনেনি, এমনকি চা পর্যন্ত করে এনেছে, বলছে কোনো অসুবিধা হচ্ছে না তো। তার চোখের দিকে তাকিয়েই একদম কাছে এসে দাঁড়িয়েছে শ্রীলা, হাতের কাপটা বাড়িয়ে ধরে বলল, সাবধানেই করেছি রে বাবা, অত কটমটিয়ে যাওয়ার কি আছে। তাকিয়ে থাকতে থাকতে অচলেশের গলার ভেতরের কড়া দানাগুলো গলে যায়, দৃষ্টি নরম হয়ে আসে। কি বকবে সে, এর সামনে এলে ধারালো শব্দরা সব ভোঁতা হয়ে নুয়ে পড়ে, এত স্নিগ্ধ, এত কোমল। চায়ের কাপটা পাশে সরিয়ে রেখে অচলেশ আলতো করে জড়িয়ে ধরে শ্রীলাকে, আঁচল সরিয়ে তার পেটের উপর কান রাখে। কেমন একটা শব্দ যেন, একটা কাঁপুনি। কে আছে ভেতরে? কোনো অচেনা জন? কেমন রূপ তাদের নিবিড় ও সার্থক ভালোবাসার ফসলটির? অচলেশ ফিসফিস করে বলে, কে গো তুমি? অসম্ভব রোদ চড়েছে এই ৮টার সময়েই। বাজারে থলি দুটো রান্নাঘরে দোরগোড়ায় বসিয়েই হ্যাঁ হ্যাঁ করে বেদম হাঁপাতে থাকে অচলেশ। ফের তুমি এই দুটো বোঝা ভর্তি বাজার করে আনলে? গাছ কোমর বেঁধে রান্নাঘর থেকে বেরিয়ে এলো অঞ্জনা। এমনিতে শ্যামলা রং, আগুনের তাতে মুখটা কালচে দেখাচ্ছে আরো। খোপাটা ঘাট থেকে অনেকটা চাগিয়ে বাঁধা, তাতে রণমূর্তিটা আরও ধারালো। এই দুর্ধর্ষ জ্যৈষ্ঠের গরম, তার উপর সাত সকাল থেকেই রান্নার তাড়া। কর্তা ট্রেন ধরবে ৯টা ১৩-য়। গিন্নির মেজাজটি টঙে ওঠা অস্বাভাবিক কিছু নয়। এই গরমকালে এত এত বাজার করবে না, কতবার বলেছি। সে নিয়ে এসেছ 4টি বনবাদার, সারাদিন এই হিট চেম্বারে বসে আলু পটলের মতো আমিও সেদ্ধ হই, এই তোমার আবদার না? কপাল থেকে ঘামের ফোঁটা গড়িয়ে ভুরুতে আটকে আছে অঞ্জনার। ভুরু দুটি বড় সুন্দর, ঘন, নিখুঁত, প্রায় জোড়া। রাগ বাড়লে অদ্ভুতভাবে বেঁকে সেকেন্ড ব্র্যাকেটের মতো হয়ে যায়। বড় জ্বালা ধরানো নেশা কালো বইয়ের এই তপ্ত রূপখানি। প্রবল ছাড়ের মুখে দাঁড়িয়ে ঈষৎ বিপন্ন হয়েও মুগ্ধ না হয়ে পারে না অচলেশ। অঞ্জনা বরাবর রাগ প্রধান, বস্তুত তার অভিব্যক্তির মধ্যেই রাগটাই ঘুরে ফিরে আসে। দুঃখ বা আনন্দ, ক্লান্তি বা উদ্দীপনা, সবেতেই সে একটু চড়া মেজাজে টপিং দিয়ে রাখে। অচলেশ আদর করার সময় বলে, অচিন রাগিনী। এই রাগের প্রেমে তো পড়েছিল অচলেশ সেই 18 বছর বয়সে। সে কি আজকের কথা? বকুলপুর কোয়েড হাই স্কুল, নতুন ভর্তি হওয়া 11-এর ব্যাচকে নবীনবরণ করা হবে। তার দায়িত্ব পড়েছিল 12-এর সায়েন্স স্ট্রিমের উপর। অচলেশ ছিল প্রধান মুরব্বী। সেই অনুষ্ঠানে কি এক পান থেকে চুন খসেছিল, হরিব্বাস! নতুন আর্টসের মেয়ের কি ফনা! স্কুলে রটে গিয়েছিল, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এটাও চাপা থাকেনি যে সেই ইয়র্কারে অচলেশ বোল্ড হয়েছে। পাক্কা 10 বছর প্রেম হলো তারপর। তার মধ্যে অন্তত 70 বার এই ভাঙে হয়েছে। তুলোধনা মুগুর ছেঁচা হয়েছে অচলেশ, কিন্তু সুতোটি ছাড়েনি। কে করবে? অঞ্জনা যত রাগে তত তার ভালো লাগে যে। অদ্ভুত ব্যাপার। এখনও অঞ্জনার ঝাঁঝালো বাক্যবাণের সামনে দাঁড়িয়ে সে শুধুই একটু বোকাটে অপ্রস্তুত হাসি হাসে কেবল। ঝাড় যে খেতে হবে সে তো জানাই ছিল। কলমের আটিটা নেওয়ার পর ফের ঝাঁকড়া পাট শাকের বান্ডিলটা ব্যাগে ঢোকানোর সময়েই অঞ্জনার টিকালো নাকের ঊর্ধ্বপ্রান্তে বঙ্কিম ভুরো দুটো একবার চোখের সামনে ঝলসে উঠেছিল।
কিন্তু লোভটা সামলাতে পারল না কিছুতেই। তারপরেই নধর লাউটা চোখে পড়ে গেল, সেটাও ছাড়া মুশকিল। দুপা এগোতেই ডুমুর আর থন নিয়ে চাষি বুড়ি বসে রয়েছে। ও সোনা, নে বানি। না নিয়ে করে কি অচলেশ। এই করতে করতে ব্যাগ উপচে গেল। দেব টান মেরে সব ফেলে। চোখ পাকিয়ে গোল করে ফেলেছে অঞ্জনা। গলাটা তার সপ্তকে পৌঁছে গেছে। হাত দুটো দুলছে যেন ঝাঁসির রানীর জোড়া বল্লম। কি ভেবেছ কি সারাদিন কুটনো কুটে বাটনে বেটে আর খুন্তি নেড়ে কাটবে আমার? বিনিমানের বাদই এনেছ। বেগতিক দেখে অচলেশ এক পা দুপা করে পিছিয়ে যায়। একটু সম্মানজনক পশ্চাৎপসরণ। অঞ্জনার চোখের আড়ালে গিয়ে দালানে টি টেবিলের লাগোয়া বেতের চেয়ারে বসে সন্তর্পণে। মাথা চুলকোয় খানিকক্ষণ। ঠিকই, একটু বুঝে সুঝে আনা উচিত ছিল। এই বীভৎস গরমে অত শাকসবজি তো নষ্ট হয়েও যাবে। নোলাটা দমন করতে শেখো হে। নিজেকে মনে মনে ধমকায় সে। তারপর ঘামে ভেজা গেঞ্জিটা খুলে সেটা দিয়ে বগল মুছতে মুছতে মিনমিন করে বলে, ইয়ে, কমলার মাকে দিয়ে দাও তবে, ওরা বেছে বুছে খেয়ে নেবে ক্ষণ। তাই নাকি? কমলার মা বেছে বুছে খাবে? সেজন্য তুমি ঘেমে চুমে বাজার করে আনলে এই রোদে? ট্যাক্সাল খুলেছ কবে থেকে জানতে পারলাম না তো। দেয়ালের ওদিকে ঝনাত ঠনঠাই বাসনপত্রের আওয়াজ সহ প্রত্যাঘাত এলো। অঞ্জনা অ্যাটাকে নামে যখন অল আউট করতেই নামে, ছত্রভঙ্গ করে দেয়। সায় সায় তীর, শনশন তলোয়ার। কিন্তু অচলেশও এই ফ্রন্টের পোড় খাওয়া যোদ্ধা। সে জানে ড্যামেজ কন্ট্রোলের অব্যর্থ মুষ্টিযোগ। গলাটা করুণ করে নিয়ে সে ওই বাংকারের আড়াল থেকেই বলে, শোনো, আজ আর এত গরমে ওসবে হাত দিতে হবে না। ধীরে সুস্থে জিরে কাজ করো। আজ আমি ক্যান্টিনে খেয়ে নিচ্ছি বরং। দুমদুম পায়ের শব্দ এগিয়ে আসছে, তার সঙ্গে হালকা ঠঙাঠং। একটু তেরছা চোখে তাকায় অচলেশ। বাঁ হাতের গ্লাসে ডান হাতের চামচ ঘুরছে চরকির মতো। যত কাছে আসছে তত বাড়ছে ঘূর্ণন বেগ। ঠকাস করে গ্লাসটা টেবিলের উপর বসিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে অঞ্জনা বলে উঠল, ঢং করো না বুঝলে। ঢং দেখলে পিত্তে জ্বলে আমার। গন্ধমাদন বইতে গিয়ে 2 লিটার ঘাম তো ঝরে এসেছ। এটা গিলে উদ্ধার করো। ক্যান্টিনে খাবেন? ক্যান্টিনে খেয়েই তো উনি কাটালেন এতদিন। রাগ যে তোমার মিষ্টি আরও। অচলেশ মুখটা লুকিয়ে ঈষৎ হেসে নিল। তারপরে নুন চিনির শরবতে চুমুক দিয়ে যেন একটু শুনিয়ে বলল, আহ, শুধু চিনিতে সোয়াদ খোলে? পারফেক্ট মাত্রায় নুনও চাই। হুম বাবা, যে বোঝে সে বোঝে। বেয়ারাকে ডেকে মোটা মোটা 4টে ফাইল টাইপ সেকশনে পাঠিয়ে দিয়ে সবাই একটু হাই তুলেছে। 4টে টেবিল পরের কুণ্ডবাবু চেঁচে উঠলেন, অচলেশ, ফোন। কুণ্ডবাবু সেকশন অফিসার। বাকিদের সঙ্গে মস্ত হলটাতেই বসেন, শুধু টেবিলে কাঁচ চাপা, এই যা তফাৎ। আর হ্যাঁ, 72 নম্বর এক্সটেনশনের ফোনটা তার টেবিলেই থাকে, তিনি ডেকে ডেকে দেন। অচলেশ একটু অলস ভঙ্গিতে হেঁটে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। রিসিভারটা কাত করে কাচের উপর রাখা। কুণ্ডু একটু তির্যক চোখে তাকিয়ে ইঙ্গিত করলেন সেদিকে। ফিসফিস করে বললেন, মিসেস। মিসেস মানে কমলিনী? আপনা থেকে চোখটা একবার দেয়াল ঘড়ির দিকে চলে যায়। 3:07। এখন তো কমলিনীর ক্লাস থাকে। হ্যালো। ভুরু দুটো একটু কুচকেই ফোন কানে ঠাকালো অচলেশ। আয় শোন, বেরিয়ে আসতে পারবি? বিস্ময়ের স্টেজটা কাটিয়ে অনেকগুলো অঙ্ক একসঙ্গে কষে নিল অচলেশের মগজ। ফিসফিসিয়ে নয়, বেশ নর্মাল গলাতে কথা বলছে কমলিনী। তার মানে দুটো, এক কোনো বিপদ আপদ নয়,
2, হেডমিস্ট্রেসের চেম্বার থেকে ফোনটা সে করছে না, বাইরের বুথ থেকে কথা বলছে নির্ঘাত। হেডমিস্ট্রেসের টেবিলে যে ফোনটা থাকে সেটা সহশিক্ষিকারা আপদে বিপদে ব্যবহার করে বটে, কিন্তু কমলিনী সেখান থেকে বরকে এত সরাসরি স্মার্টলি তুই তোকারি করে না, ভাব বাচ্চে জ্বালায়। সেই ইউনিভার্সিটির তুই ডাকা তারা বিয়ের এতদিন পরেও ছাড়তে পারেনি। চেষ্টা যে করেনি তা নয়। অচলেশী প্রথম এই শোনো বলে ডেকেছিল প্রেমটা জমে ওঠার পর, কিন্তু ফাজিল কমলিনী এমন ফ্যাক করে হেসে উঠেছিল যে সে প্রচেষ্টা একেবারে মাঠে মারা যায়। অগত্যা তারা প্রকাশ্যে ব্যবহারের জন্য একটা আধা ডাইরেক্ট ন্যারেশন বসিয়ে নিয়েছে জোড়াতালি দিয়ে। কুণ্ডুবাবুর সামনে অচলেশও সেই গোজামিল বাচ্চটাই কাজে লাগায়। কি ক্লাস নেই এই সময়ে? আরে ম্যানেজিং কমিটির এক বুড়ো ফুটুস হয়েছে, 5th পিরিয়ডে হঠাৎ ছুটি হয়ে গেল। বাহ, পড়ে পাওয়া 14 আনা। গোছের একটা কিছু মুখে এসে গিয়েছিল, চেপে নেয় অচলেশ। কুণ্ডুবাবুর কৌতূহল খুব, কান খাড়া করে থাকেন। অগত্যা নির্বিকার মুখ করে সে শুধু ও আচ্ছা বলে থেমে যায়। ওদিকে কমলিনী হাসছে। তোদের টেকো সেকশন অফিসারটা শুনছে বুঝি? গলা খাকড়ে নিয়ে অচলেশ বলে, না, একটু কাজ সেরে উঠলাম। দরজা বন্ধ বুথ থেকে কথা বলছে কিনা মনের সুখে ইয়ার্কি আর তুই তোকারির সপ্তমে উঠে যাচ্ছে কমলিনী। অচলেশের অসহায় দশা বুঝতে পেরে বেশ উপভোগ করছে। অচলেশ মনশ্চক্ষে কমলিনীর ঠোঁট টেপা হাসি আর স্টেপ কাট চুলে বাঁ হাতের আঙুল চালানোর ভঙ্গিটিও বেশ দেখতে পায়। বেড়ে আয় না জাম্বুবান কোথাকার, টেকোকে বল বউয়ের পা মচকেছে, হাসপাতালে যাব। মানে কোন হাসপাতাল? একবার আর চোখে কুণ্ডুকে দেখে নিয়ে একটা ঠোক গেলে অচলেশ। বেশ জোরেই বলছে কমলিনী। সাউন্ডটা রিসিভার থেকে কুণ্ডুর কান পর্যন্ত যাচ্ছে না তো? ওরে বিচ্ছু মেয়ে, আস্তে কথা বল না রে সর্বনাশী। বরাবর এইরকম স্বভাব কমলিনীর। ক্যারাপোকা আছে ওর মাথায়, কলকলিয়ে কথা, খিলখিলিয়ে হাসা, ডোন্ট কেয়ার কানা করি, হা হা হো হো হি হি। অবশ্য ইউনিভার্সিটিতে পাশাপাশি বসে ক্লাস করতে করতে ওই টানেই তো ভেসেছিল অচলেশ। মেয়ে তো নয়, জলপ্রপাত। ভিক্টোরিয়া হাসপাতালে রে, বিলিতি নার্সিংহোম, নাম শুনেছিস? বেলোয়ারে হাসি গড়িয়ে আসে ওদিক থেকে। আমি 3:45 পৌঁছে যাচ্ছি, তুই চটপট কাট। কতদিন যায়নি বলতো? দেখো খ্যাপা বউয়ের কাণ্ড, এই কাঠফাটা রোদে এখন সেই ভিক্টোরিয়ায়। ভাবতে গিয়ে কিন্তু ভারী মোলায়েম একটা ভালো লাগার আবেশ জড়িয়ে ধরে অচলেশকে। সত্যি, বিয়ের পরে এই 6 মাসে তারা একবারও পা রাখেনি তাদের প্রিয় সেই ভিক্টোরিয়ার বাগানে। বিয়ের আগে প্রেম পর্বের 6টা বছর তাদের ঘরবাড়ি হয়ে গিয়েছিল ওই পাঁচিল ঘেরা জমির ঘাস মাটি গাছ দিঘি বেঞ্চি। ওখানেই মানভিমান হাসি কান্না চুমু আদর। চাকরির অ্যাপ্লিকেশন থেকে বিয়ের কার্ডের ড্রাফট পর্যন্ত ওইখানেই বসে লেখা। আমরা ভিক্টো বুড়ির গরিব ভাড়াটিয়া, বলতো কমলিনী। অন্যমনস্ক হয়ে গিয়েছিল অচলেশ। চটকা ভাঙল কমলিনীর গলার আওয়াজে। আসছিস তো? ডান পিঠে হুল্লোড়ে গলাটা আচমকাই কেমন কোমরের কাদার মতো তুলতুলে হয়ে এলো। আয় মনা আমার, জলের ধারে সে বেঞ্চিটাতে চুপ করে বসে সন্ধে দেখব দুজনে। আকাশটা রং বদলাবে, পাখিগুলো ফিরবে, তোর কাঁধে মাথা রেখে কিচিরমিচির শুনব। এমনিতে লাজুক নিরীহ অচলেশকে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারে তার দস্যি তুখোর বউ। ঝলমলে উইটি, খল বলে মজারু। কিন্তু যখন ভালোবাসা পায় তার কেমন কাতর আতুর হয়ে ওঠে বরাবরই। কি অদ্ভুত কাঙালের মতো শোনাচ্ছে কথাগুলো। খুব ইচ্ছে করছে রে, আয় লক্ষ্মীটি। সোনা সোনা বলছি।
সন্ধেবেলা কলিং বেলটা টেপার পর এই যে 1-1.5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, এই অপেক্ষাটুকু আজকাল বেশ লাগে। আজকাল মানে মাত্রই বিগত 5টি দিন। দরজার সামনে দাঁড়িয়ে সেকেন্ডের ভগ্নাংশগুলো পর্যন্ত উপভোগ করে নেয় অচলেশ। ওপাশে কেউ আছে, তার ফেরার অপেক্ষায় উদগ্রীব। ক্ষণে ক্ষণে ঘড়ির দিকে যাওয়া, ঘণ্টির আওয়াজ শুনে চকিত পায়ে ছুটে আসা। না, ছুটে আসাটি দেখতে পায় না অচলেশ। ভারী কাঠে দরজাটা ফুঁড়ে যদি এই 1-8 মিনিটের জন্য তার নজর চলত, আহা! অচলেশ বেশ জানে বাস্তবে মাধবী আসছে ধীরস্থির ভঙ্গিতেই। হয়তো আদৌ ঘড়ি দেখছিল না, চুপ করে সোফায় বসেছিল শুধু। কেমন একটা জমে যাওয়া বরফের নদী মনে হয় মাধবীকে। অবশ্য মাত্র 5টা দিনের একত্র বাস এখনো পর্যন্ত। অচলেশের সঙ্গে এমন কিছু গাঢ় বন্ধন তার এখনো তৈরি হয়নি যে অত আকুল ব্যাকুল হয়ে। তবু আপন মনের মাধুরী মিশিয়ে কল্পদৃশ্যটা না গড়ে পারে না অচলেশ। অর্ধেক জীবন সে কাটিয়ে দিয়েছে নিজের ঘরে দরজা নিজে খুলে। মা তো গেছে সেই কবে, কলেজ পেরোতে না পেরোতেই বাবাও যখন গেল, তখন থেকেই চাবি পকেটে করে অচলেশের বেরোনো। কি সন্ধে কি দুপুর, চাকরি করে ফেরো বা চড়ুই ভাতি সেরে, আনন্দে ফেরো বা বিষাদে, জন্মনে মুডে বা ক্লান্ত হয়ে, সে নিজে চাবি খুলে একলা ঘরটিতে ঢোকা। নির্জন ম্রিয়মান বন্ধ গুমট ঘর। প্রতীক্ষায় কেউ নেই, হাসি মুখে দরজা খুলে দেওয়ার কেউ নেই। ইস, কি ঘেমে গেছ, বা যা বিদ্যুৎ চমকাচ্ছে, খুব চিন্তা হচ্ছিল। বলার, অন্তত রাতটা তো বাইরে কাটিয়ে এলেই পারতে, ঘরের কথা খেয়ালই থাকে না বলে ঝাঁপিয়ে ঝগড়া করারও একটা মুখ যদি থাকতো। সারাদিন যা হোক তা হোক করে কাটিয়ে দিত অচলেশ, কিন্তু এই মলিন সন্ধেগুলোতে একা চাবি খুলে বন্ধ ঘরে ঢোকার সময় বড্ড চাপ লাগতো তার। আর কিছু নয়, অন্তত অপেক্ষা করার, দরজাটুকু খুলে দেওয়ার একটা মানুষ। যত দিন যাচ্ছিল, কপালে আঁকিবুকি আর গালের দাড়িতে যত সাদার ভাগ বাড়ছিল, আকাঙ্ক্ষার চারা গাছটিকে ততই আর টবে ধরে রাখা যাচ্ছিল না। কিন্তু একা বোকা মুখচোরা লোক, 40 ছুঁই ছুঁই, এ বয়সে লোকজনের হাই স্কুলে পড়া ছেলে মেয়ে থাকে, কে আর যেচে পড়ে আসবে তার কাছে? নিজে এগিয়ে গিয়ে ব্যবস্থা করতে পারবে তত চৌকস অচলেশ নয়। তা যদি হতো তো কবেই হিল্লে হয়ে যেত। কিন্তু উপরওয়ালা যে কার জন্য কি ছক কষে রাখেন, এমন অভাবিত নাটকীয় ঘটনা তার জন্য অপেক্ষা করেছিল কে জানত। ক্লাব থেকে ফেরার সময় যেদিন সুশান্ত আর বিক্রম তাকে মোড়ের মাথায় দাঁড় করিয়ে বলল, দেখ অচল, রাজুর বইয়ের উপর তোর সফট কর্নার আছে আমরা জানি, তা ও বেচারির একটা গতি তুই কর না, দুদিকেরই ভালো। অচলেশ চমকে উঠে মাথাটা নামিয়ে নিয়েছিল। ইস, ধরা পড়ে গেছে সে। রাজু তাদের বন্ধু ছিল। বিয়ের 1.5 বছরের মাথায় আচমকা বাইক দুর্ঘটনায় মারা যায়। অন্য বন্ধুরা গিয়েছিল মাধবীকে সান্ত্বনা দিতে, সামলাতে, তাদের সঙ্গে অচলেশও। সে তেমন বলিয়ে কয়ে নয়, পেছন দিকে দাঁড়িয়েছিল চুপচাপ। কিন্তু তারপর ফের বার কয়েক সে একা একা গিয়েছিল, অন্যদের জানায়নি। কেন যে এমন করছে সে নিজেই বুঝতে পারছিল না ঠিকঠাক। মাধবীকে সে তেমন কিছু বলতোই না, চুপ করে বসে থাকতো বেশিরভাগ সময়। খুব সামান্য কথা বরং মাধবী বলতো মৃদুস্বরে, মাঝে মাঝে কেঁদে ফেলত, নিজেই সামলে নিত আবার। কয়েক মাসের মধ্যেই বিক্রম সুশান্তরা অবশ্য জেনে গিয়েছিল। তোড়জোড় করে শৈশাবুদের বিয়েটা তারাই ঘটিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো। অচলেশ আর চাবি নিয়ে বেরোয় না। আজ 5ম দিন সবে। কলিং বেল টিপে ঘেমো জামায় দাঁড়িয়ে থাকা আর অপেক্ষার মুহূর্তগুলি উপভোগ এখনো পুরনো হয়নি তার কাছে। ওই যে খট করে শব্দ, ছিটকিনি খুলল। মাধবী। হাড়সার রোগা, ম্যাক্সিটা ঢলঢল করছে। প্রায় রক্তশূন্য লাগে এমন সাদাটে ফর্সা।
বড় বড় চোখ, ঘন কালো আর দীর্ঘ অক্ষি পল্লব, সিথিতে খুব হালকা করে লাল আভা টানা। গত কয়েক মাস ধরে ওখানটা ফ্যাকফ্যাকে সাদা দেখে আসছিল অচলেশ। এ 5 দিনে রঙের পরিবর্তনটা মাঝে মাঝে ধাক্কা দিয়ে উঠেছে। তারপরে মনে পড়েছে এ রঙটা তার জন্যই। তার, এ মাধবী এখন তার। বিশ্বাস হতে চায় না এখনো। সত্যি বলতে এখনো তো মাধবীকে পুরোপুরি পায়নি অচলেশ। এক বিছানায় শুয়েছে 4টে রাত্রি, কিন্তু মাধবী কেমন গুটিয়ে আছে দেখে অচলেশও 2-একটা মামুলি কথার পর বালিশ আঁকড়ে ঘুমিয়েছে। একটা ভাঙাচোরা অতীতের ভার আছে মাধবীর বুকের উপর। সে তো জানে অচলেশ সময় লাগবে। এমনি সাধারণ বিয়েতে অজানা অচেনা নারী পুরুষের আর ভাঙতে কত রকম দেরি হয়, আর এখানে তো। মাধবী খুবই স্বল্পভাষী। রাজুর ঘরে বসে যাও বা কথা বলতো এক আধটা, এখানে চুপ করে থাকে সারাক্ষণ। টুকটাক কাজ করে নতুন সংসারে, কিন্তু আলগোছে। এ ঘর ও ঘর ঘুরে বেড়ায় প্রায় শব্দহীন। সন্ধ্যাবেলায় টিভি খোলা থাকে। সোফায় তারা দুজনে পাশাপাশি বসে সেদিকে তাকিয়ে থাকে। কথা প্রায় হয়ই না। এ 5 দিনে তাদের দাম্পত্য প্রায় কিছুই গড়ে ওঠেনি, শুধু এক ছাদের নিচে থাকা এই মাত্র। চা করে এনেছে মাধবী, সঙ্গে মুড়ি আর আলু ভাজা। অচলেশ বলে, তুমি খাবে না? না, এখন কিছু খাই না। নিচু গলায় প্রায় অন্যদিকে তাকিয়ে মাধবী বলে। চুপচাপ খায় অচলেশ, তারপর বলে, টিভিটা বেকার চলছে, বন্ধ করে দেই? দাও। বাইরে চমৎকার চাঁদ উঠেছে, জানলাগুলো খুলে দিয়ে আর আলোটাও নিভিয়ে দিলে খুব সুন্দর হয় মাধবী। দেব? দাও। সত্যি অলৌকিক জ্যোৎস্না আজ এই গ্রীষ্ম সন্ধ্যায়। স্তব্ধ ঘরটি মায়াবী আভায় ভরে উঠেছে। এক হাত দূরে বসে আছে 2টি প্রাণী। মুখে কথা নেই, শুধু কয়েকটি অনিয়মিত শ্বাস। মাধবী, একটা গান গাইবে? গান জানি না তো। উত্তরটা একটু দেরিতে এলো। জানো, আমি জানি, আমি শুনেছিলাম। হঠাৎ মাঝপথে বাকি কথাটা চেপে নিতে হলো। সে রাজুর বাসর রাতে মাধবীর গলায় গান শোনা। বাবুল মোড়া নৈহার, গাঢ় মেরুন বেনারসি আর গয়নাতে একেবারে গর্জিয়াস দেখাচ্ছিল। চমৎকার দোহারা গরনটিও তখন, টকটকে সিঁদুরে ল্যাপটানো কপাল। বাসর গমগম করছিল তার গলার জোয়ারিতে। একটা অস্বস্তির ঢোকের সঙ্গে বুঝি সে দৃশ্যটাই চোরের মতো গিলে ফেলল অচলেশ। মুখ নিচু করে বলল, আচ্ছা, যদি না চাও তো। মাধবী উত্তর দিল না। অনেকক্ষণ চুপ করে বসে রইল। হিম মুখ সেই তুষার প্রবাহিনীর মতো। তারপর যেন হঠাৎই ভূতগ্রস্তের মতো উঠে গিয়ে দাঁড়ালো জানলার সামনে। গ্রিলে গাল চেপে ধরল। অচলেশ কিছু একটা বলতে যাবে, এমন সময় একেবারে আকস্মিকভাবে গলা খুলে গেয়ে উঠল মাধবী, যেন তড়িৎ স্পৃষ্ট। এমনভাবে ঝাঁকুনি খেয়ে অচলেশ স্থির। তার লোম দাঁড়িয়ে যায়। মাধবী একেবারে মাঝখানে চড়া থেকে গানটা ধরেছে। নৈশ স্তব্ধতাকে একেবারে অতর্কিতে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে তার তীক্ষ্ণ কণ্ঠ। সমস্ত চরাচর যেন শিউরে উঠল একবার। এই চন্দ্র প্লাবিত গ্রীষ্মের রাত, অথচ আশ্চর্য, মাধবী গাইছে মিয়া মলহারের বন্দিশ। দুঃখ দারিদ্র দূর কিজিয়ে সুখ দেও সভানাক, অদারঙ্গ বিনতি করত। কয়েকটা চেনা রাগরাগিনী ছাড়া ক্লাসিক্যাল গানের 7-17 কতটুকুই বা বোঝে অচলেশ। কিন্তু মলহারের ওই কান্নার ঝড় টানা দোলায়িত উঁচু পর্দা আর তারপরেই কালো মেঘের মতো ঘনিয়ে আসা খাদের নোটগুলো তাকে একদম বাকরুদ্ধ করে রাখে। মাধবী গাছে একেবারে আত্মহারা হয়ে। অচলেশ টের পায়, হ্যাঁ,
কাঁদছেও। যেটাকে রাগদারির মোচড় মনে হচ্ছে, আসলে সেটা কান্নার কাঁপুনি। জমাট হিমবাহ আজ সুরের স্রোতে গলে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। অচলেশ যন্ত্রচালিতের মতো ওঠে, মাধবীর পাশে গিয়ে দাঁড়ায়। এখন আর দ্বিধা সংকোচের তোয়াক্কা নেই তার। শটান মাধবীকে বুকে টেনে নেয় সে। মাধবীর মুখের উপর নিজের মুখ নামিয়ে তার গাল থেকে লোনা জল শুষে নিতে থাকে। থরথর কাঁপছে মাধবী। কান্না আশ্লেষ মাখানো রুদ্ধস্বরে সে বলে, আমাকে আমাকে তুমি দয়া করনি তো? অচলেশ এক মুহূর্ত থমকে যায়। কথাটার মর্ম বুঝতে যেন ওইটুকু দেরি হয় তার। তারপর মাধবীর উঁচু হয়ে থাকা কণ্ঠমণিতে নিজের ঠোঁট নামিয়ে আনতে আনতে সে জবাব দেয়, হুম, দয়া তুমি করেছ আমাকে। তুমি তুমি তো জানো না। উঠোনের পূব দিকের কোণে ঝাঁকড়া বাতাবি লেবুর গাছ থেকে পাখিটা একটানা ডাকছে, ট্র ট্র, পিক পিক, সেই চেনা ডাক। আলো ফুটে গেছে। অচলেশ চোখ মেলল। ঘরের দেওয়ালে প্রথম উষার আভা। এখানে ক্রিম রঙের দেওয়াল। বাড়িতে শোয়ার ঘরের দেওয়ালটা ছিল জলপাই রঙা। বড় মোলায়েম লাগতো ভোরের আলোয়। কবেকার কথা তবু মনে পড়ে যায়। এখানেও পাখির ডাকে ঘুম ভাঙে তার। বাড়িতেও ঠিক এমনই হতো। বৃদ্ধাশ্রমে চলে আসার পরেও এই টুকরো টাকরা সৌভাগ্যগুলো জুটে গেছে কপাল গুনে। পুরবী ওল্ড এজ হোম, সেই রিটায়ারমেন্টের পরেই এখানে চলে আসা। কত বছর হলো, মাঝে মাঝে হিসেব গুলিয়ে যায়। আচ্ছা, এতদিন ধরে ডাকছে, এটা কি সে একই পাখি? নিশ্চয়ই তা নয়। সে প্রথমটা কবে মরে হেজে গেছে। এ তার নাতিপুতি হবে। স্ট্রোকে একটা পা দুর্বল হয়েছে। তারপর থেকেই ইদানিং রাতে প্রস্রাবের বেগ রাখতে পারে না অচলেশ। ঘুম চোখে ইউরিনাল পট হাতটাতে গিয়েই বিছানা ভিজে যায়। এরা তাই ডায়াপারের ব্যবস্থা করেছে। প্রথম প্রথম সোজাসুজি ডায়াপারে হিসি করতে বেশ অস্বস্তি হতো, পরে সয়ে গেছে। ব্যবস্থা খুব মন্দ নয়। ভিজে লাগে না, ভারী লাগে শুধু। সকালে একজন আয়া এসে খুলে সাফসুত্র করে দিয়ে যায়। দিনের বেলায় এখনো সমস্যা দেখা দেয়নি। দিলে হয়তো সারাদিনই পড়ে থাকতে হবে। আয়া মেয়েটি অল্পদিনই হলো এই হোমে কাজে লেগেছে। গ্রামের মেয়ে, কম বয়স, নাম সুজাতা। একটু অতিরিক্ত সরল, হাউ হাউ করে বকে, কিন্তু মায়াদয়া আছে। নেহাত পেশার খাতিরে নয়, ভালোবেসে করে। কাজের বাইরেও বসে দুদণ্ড, গপ্পগাছা করে। বকার বাতিকটা ছোঁয়াছে কিনা কে জানে। অচলেশও কিছুক্ষণ বকবক করে ওর পাল্লায় পড়ে। হাবিজাবি আকোচ বাকোচ যা মনে আসে সব। নিজের পুরনো দিনের নানা বৃত্তান্ত, ফেলে আসা ফুরিয়ে যাওয়া সুখ দুঃখ। আগে সে কথা বলতো না বিশেষ। বুড়ো বয়সে তারও যেন গপ্পের ব্যামো ধরেছে। কিন্তু না, অন্য কারো কাছে নয়, আর কারো সঙ্গে এতটা মন খুলতে পারে না সে। কাঁচা লুঙ্গিটা পরিয়ে সাদা চুলগুলো আঁচড়ে দিতে দিতে সুজাতা বলে, দাদু, বিয়ে কিন্তু তোমার করা উচিত ছিল একটা, বুঝলে? ঠাকুমা থাকলে এই বুড়ো বয়সে নিজের ঘরে থেকে নিজের লোকের সেবা পেতে একটু, বলো ঠিক কি না? অচলেশ পিচুটি চোখে হাসল শুধু, জবাব দিল না। খুঁড়ে খুঁড়ে সব পুরনো কথা বের করে নিয়ে মেয়েটা এখন প্রায় এইরকম বকুনি দেয় বুড়োকে। বিছানার চাদরটা বদলে দিচ্ছে সুজাতা, আর বকবক করছে, আচ্ছা লোক তুমি বাপু, কতজনকে চোখে ধরল, মনে ধরল, কাউকে মুখ ফুটে বললেন না। হ্যাঁ, এত চিষ্টি ছাড়া হয় কেউ? কেউ না। কেউ তো হ্যাঁ বলতো, বলো।
আচ্ছা, সে প্রথমবার স্কুলে রাগী মেয়ে না হয় চোটে মোটে না বলে দিয়েছিল, তাই বলে আর কাউকেও বলতে সাহস পেলে না? ভিতুর ডিম, করতেই পারতে প্রপোজ। ওই যে ওই ইউনিভার্সিটির গেছো মেয়েটাকে, না হলে সেই বিয়ে বাড়িতে দেখা লক্ষ্মী পিতিমের মতন যেটা ছিল। আচ্ছা, না হয় শেষমেশ বন্ধু সে বিধবা বউটাকে ঘরে আনতে পারতে। অতই যখন মন টেনেছিল, এই বুড়ো বয়সে আমাকে কুটুর কুটুর করে এত শত ইতিহাস আখ্যান শোনাতে পারলে, আসল সময় আসল লোকদের সামনে রাগ আনলে না গা? শুধু শুধু নিজের মনে পুড়ে পুড়ে। ধুর, তুমি যেন কেমন ধারা মনীষী দাদু। একগাল কুটকুটে সাদা দাড়ি নিয়ে অচলেশ চুপ করে থাকে। ঘুমের মধ্যে দেখা জ্যান্ত স্বপ্নগুলোর কথা আর বলতে পারে না মেয়েটাকে। বড্ড বেশি বলে ফেলা হয়ে গেছে বুঝি। থাক, বলতে হয় গো, বুঝলে, বলতে হয়। দু কদম এগোতে হয় পুরুষ মানুষকে, তবে না মেয়েরা সাড়া দেবে। হয়তো তাদেরও কারো ইচ্ছে ছিল, শুধু তুমি এগোলে না বলে। থুতনি দিয়ে চেপে রেখে মশারিটা ডবল ভাঁজ করতে করতে সুজাতা আপন মনেই বলতে থাকে, কেমন অন্যরকম হতো বলো দেখিন জীবনটা, যদি বলে দিতে ইচ্ছেগুলো চেপে রেখে চলে না আসতে। হ্যাঁ? আবার হাসে অচলেশ। মোক্ষম বলেছে মেয়েটা। কেমন হতো সেসব অন্য রকমের জীবন, বলতে পারা জীবন, ইচ্ছেদের ছুতে পারা জীবন। সেই কবেকার হলে বসে দেখা সিলসিলা সিনেমার কথা মনে পড়ে যায়। তুম হতি তো ক্যায়সা হোতা। রাতে ঘুমের মধ্যে আসবে তারা সব্বাই, ফেলে রেখে আসা ইচ্ছেরা। সারা রাত আলাদা আলাদা ইচ্ছেদের সঙ্গে ঘরকন্যা। তুম হতি তো আয়সা হোতা, তুম হতি তো ওসা হোতা। অচলেশ আর অচলেশের তনহাই মুখোমুখি বসে চুপচাপ দিন ফুরোনোর প্রতীক্ষা করে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সৌরভ মুখোপাধ্যায়ের লেখে একটি গল্প, অচলেশের ঘরকন্যা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।